আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ইকোনমিক্সের এই ক্লাসে। সো আজকে আমরা পড়াশোনা করব আমাদের অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং সেই অধ্যায়টি হলো ভোক্তা ও উৎপাদকের আচরণ। আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছি, আমাদের আলোচনা করেছি আমরা একদম শুরু থেকেই চাহিদার আগ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, এবং আজকে আমরা সেই চাহিদা থেকে আমরা পড়াশোনা করব, এবং নেক্সট আমরা আরও বেশ কয়েকটা ক্লাস নেব এই অধ্যায়ের উপরে, এবং আশা করি আমাদের এই অধ্যায়ের ক্লাসগুলো তোমরা করার পর তোমাদের কাছে এই অধ্যায়টা আর কঠিন মনে হবে না। আসলে আমাদের কাছে এই অধ্যায়টি অনেক কঠিন মনে হয়, কারণ ইকোনমিক্সের সবচেয়ে বড় অধ্যায় হলো এইটা, এবং এই অধ্যায় থেকে অনেকগুলো কোশ্চেন আমাদের আসে বারবার ঘুরে ফিরে, প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে চলে আসে। সো আমরা চাচ্ছি এই কোশ্চেন তোমাদের সলভ করাবো, এবং এই ক্লাসগুলো তোমরা করলে আশা করি এই অধ্যায়ের যে কোনো কোশ্চেনের তোমরা অ্যান্সার করতে পারবা। সো সব কিছু মিলিয়ে আমাদের এই ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রি ক্লাস আমরা দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো আমাদের আর্টস এবং কমার্স পাঠশালার ক্লাসগুলো কতটা ভালো হয়, এবং আমাদের টিচার প্যানেল কতটা এক্সপার্ট টিচার প্যানেল। সো আমরা আজকে পড়বো ইকোনমিক্সের সেকেন্ড চ্যাপ্টার, ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার পড়বো আমরা। ওকে, আমাদের এর আগের ক্লাস যারা করে নাই, আমাদের এই ইউটিউবের আমাদের আগের ক্লাসটি তোমরা করে নেবে, এই অধ্যায়ের ফার্স্ট ক্লাস, এবং আজকে আমাদের লেকচার 2 হচ্ছে। সো আশা করি তোমরা এগুলো করতে পারলে আমাদের যে ইকোনমিক্সের যে ভীতিটা সেটা অনেকটা দূর হয়ে যাবে। সো আমাদের তোমাদের একটা কথা বলে নেই, আমাদের কিন্তু সামনে কোর্স আসছে। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের আসো, তোমাদের জন্য কিন্তু আমাদের পূর্ণাঙ্গ একটা কোর্স আসছে। সো তোমাদের এই কোর্সের জন্য আমাদের এই ফ্রি ক্লাসগুলোর আয়োজন, যাতে তোমরা ক্লাসগুলো করে বুঝতে পারো যে আসলে আমাদের ইকোনমিক্সের ক্লাসগুলো কত ভালো হয় আমাদের আর্টস এবং কমার্স পাঠশালায়। সো তোমাদের জন্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ একটা কোর্স আসবে, ফুল হয়তো বা 550-600 এরকম টাকা থাকতে পারে কোর্সের, মানে তোমার হলো ফিস। বাট এই যে ফার্স্ট এবং সেকেন্ড পেপার যে কোর্সটা আসবে তোমাদের জন্য, এই কোর্স তোমরা যদি করো সবাই, এই কোর্স করলে তোমাদের আশা করি 90% মার্কস ইকোনমিক্স তোমরা ইজিলি ক্যারি করতে পারবা। তোমাদের এই ক্লাসগুলো আমরা আমাদের প্রাইভেট গ্রুপে নিব, এবং আমাদের আশা করি স্টুডেন্টরাও অনেক মজা নিয়ে ক্লাসগুলো করতে পারবে। তোমাদের কোর্সের ধরো প্র্যাকটিক্যাল হবে, কোর্সের ধরো সময়কাল 4 থেকে 5 মাস আমরা তোমাদের নিব। তোমাদের অসংখ্য ক্লাস থাকবে, অসংখ্য তোমাদের পরীক্ষা থাকবে, তোমাদের রিভিউ ক্লাস, মানে তোমাদের যত কিছু দরকার হয় আসলে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে সব ধরনের সমস্যা দূর করতে যত ধরনের তোমাদের ক্লাস দরকার হয়, আমরা সবগুলো ক্লাসের আমরা ব্যবস্থা করব। 4-5 মাস আমরা ক্লাস করাবো ইনশাল্লাহ তোমাদের। সো তোমাদের এই কোর্সটি খুব দ্রুতই চলে আসতে যাচ্ছে। সো তোমরা যারা ক্লাসটি দেখবা এবং তোমরা কোর্সে ভর্তি হবা, তোমাদের ফ্রেন্ডসকে জানাতে পারো যে তারা যাতে কোর্সে ভর্তি হতে পারে, কারণ বাংলাদেশ ইকোনমিক্সে কিন্তু এতটা ভালো প্ল্যাটফর্ম নাই বললেই চলে, বা যেখান থেকে কোর্স করানো হয়। সো আমি নাজমুল সাকিব ভাইয়া তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি বর্তমানে। আমার নটরডেম কলেজ ছিল আমার কলেজ, এবং তোমাদের যে রঞ্জিত কুমার নাথ স্যার, তোমরা যে স্যারের বই সবাই পড়াশোনা করো, সেই স্যারের আমরা ক্লাস করেছি আর কি, আমি ক্লাস করছি স্পেশালি পার্সোনালি। সো আশা করি তোমাদের আমি সুন্দরভাবে ইকোনমিক্স বোঝানোর চেষ্টা করব। সো আমাদের কোর্সের ব্যাপারে আমি একটু বলে নিলাম তোমাদের। আমাদের কোর্স আসছে, ইকোনমিক্স কোর্স আসছে। ওকে গাইস, তো তোমরা একটু মাথায় রেখো আমাদের ইকোনমিক্স কোর্স, এবং তোমাদের যাদের ক্লাসটি ভালো লাগবে আমাদের আজকে ক্লাসটি করে তোমরা ক্লাসটি শেয়ার করে দিবে, এবং তোমাদের আমি স্পেশালি অনুরোধ রাখবো, কারণ এই ক্লাসটি তোমরা যারা করতেছো তোমরা সবাই প্লিজ কাইন্ডলি আগের ক্লাসটি করবা, কারণ আগের ক্লাসটি না যদি করো, আমাদের এই অধ্যায়ের একটা প্লেলিস্ট করা আছে, তুমি দেখবা এই অধ্যায়ের প্লেলিস্টে তুমি সবগুলো ক্লাস পেয়ে যাবা। এই চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4-এরও একটা প্লেলিস্ট করা আছে। সো তোমরা এই দুটো চ্যাপ্টার করে তোমরা জাজ করবে যে আসলে আমাদের ক্লাসগুলো কেমন হবে। এবং এখানে আমরা কি করতেছি, শর্টকাট ক্লাস করাচ্ছি। আমাদের প্রাইভেট গ্রুপে যেগুলো ক্লাসগুলো হবে, আমাদের কোর্সের ক্লাসগুলো, সেগুলো একদম সেরা একটি ক্লাস হবে। ওখানে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি গুছিয়ে দেওয়া হবে, এবং তোমাদের আস্তে আস্তে পড়াবো। এখানে তো তোমাদের জন্য একটু দ্রুত করাচ্ছি, যাতে তোমরা একটু যারা আসো বুঝতে পারো যে আসলে ক্লাসটি কেমন হচ্ছে। সো আজকে দেখো আমাদের ক্লাসে এবং আমাদের একটু কথা বলে নিই, আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো কী কী থাকে। বৈশিষ্ট্যগুলো থাকে এরকম যে হলো
প্রথমে আমরা হলো আলোচনা করি ওকে, আমরা আলোচনা করি ডিটেইলস একটা অধ্যায়ের। এরপর কি হয় এমসিকিউ, এরপর কি হয় জানো সিকিউ। আমাদের প্রত্যেকটি ক্লাস এইভাবে হয়। এবং আমরা এই যে দেখো পাওয়ার প্লে, আমাদের কিন্তু পাওয়ার প্লে কোর্স চলমান রয়েছে। সো আমাদের পাওয়ার প্লে কোর্সে অলরেডি অনেকগুলো ইকোনমিক্স ক্লাস হয়ে গেছে, আরও অনেকগুলো ক্লাস বাকি আছে। ইকোনমিক্স ক্লাস অনেকগুলো হয়ে গেছে এবং অনেকগুলো ক্লাস বাকি আছে। তো সব কিছু মিলিয়ে আমাদের পাওয়ার প্লে কোর্সের তোমার কোর্স ফি হলো মাত্র 599 টাকা। তোমরা যারা এখনও ভর্তি হও নাই তোমরা কাইন্ডলি একটু ভর্তি হয়ে যাবা, কারণ এই যে মাত্র 599 টাকাতে তোমাদের এইচএসসির পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি আমরা তোমাদের গুছিয়ে দিচ্ছি। সো এই 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 টাকাতে তোমরা আর অন্য কোথাও এরকম কোনো কোর্স পাবে না, এত গোছালো কোর্স। তোমরা আমাদের যে গ্রুপ আছে আর্টস এবং কমার্স পাঠশালা, যে গ্রুপটা আছে পাবলিক গ্রুপ, সেই গ্রুপে তোমরা করতে পারো আর কি, যে রিভিউ দেখতে পারো আমাদের কোর্স রিলেটেড। আমাদের যারা স্টুডেন্টরা আছে তারা বিভিন্ন রিভিউ দেয়, আমরা বলি যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, তাদের অনেক রিভিউ দেয় আর কি। সব কিছু মিলিয়ে আমাদের যে গ্রুপ এবং গ্রুপ অ্যান্ড পেজে তোমরা ডিটেলস আমাদের কোর্স সম্পর্কে জানতে পারবা। সো এই হলো আমাদের পাওয়ার প্লে কোর্সের একটা কথা বলে নিলাম আর কি, যেহেতু তোমরা আসো আমাদের সাথে এবং থাকবা, এবং আমাদের যে ইকোনমিক্স স্পেশালি যে কোর্স আসবে আলাদা, সেই কোর্সকে তোমরা নিজেদের করে নিবা, এবং এখান থেকে তোমরা আলটিমেট যে সাকসেসটা ইকোনমিক্সে A+ 26 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ, 26 এইচএসসি, তাদের জন্য কিন্তু স্পেশালি বারবার আমরা বলতেছি আমাদের স্পেশাল একটা কোর্স আসছে। সো আমাদের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি, এবং আমাদের দেখো আজকে আমাদের কী কী থাকবে আমাদের আলোচনায়। দেখো শুরুতে থাকবে হলো চাহিদা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগের দিন প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আমরা আলোচনা করছিলাম যা কিছু আছে, এবং আমরা শর্টকাট আলোচনা করছিলাম, এবং মানে ইকোনমিক্সের বেসিক যেগুলো থাকে ঢাল আলোচনা করবো, আর অল্প একটু আলোচনা করেছি। তারপর হলো ধরো চলক সূচক, সো এই বিভিন্ন পয়েন্টগুলো আমরা আলোচনা করছি আগের ক্লাসে। সো আগের ক্লাসটি করার অনুরোধ রইল। এবার দেখো চাহিদা বৃদ্ধি আমরা আলোচনা করবো, চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম। সো দেখো কতগুলো আমাদের আলোচনার টপিক। সো আমরা প্রত্যেকটা ক্লাসে এরকম আগে আমরা বলে দিই যে আমরা কী কী আলোচনা করব। দেখো সো এই এতগুলো টপিক আমরা একটা ক্লাসে আলোচনা করব। সো এই ক্লাসের জন্য আমাদের যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমরা সময় নেব, এবং আমাদের পাওয়ার প্লের যে ক্লাসগুলো এগুলো কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা ভাবে ক্লাস হয়। সো এটা একটু মাথায় রেখো। এবং আমাদের আজকের ক্লাসটি সাজানো তোমাদের জন্য স্পেশালি একটু সুন্দর করে গুছিয়ে তোমাদের যাতে একটু খাওয়ানো যায়। তোমাদের আছে না যে কোনো ভালো খাবার খাইতে গেলে ভালো লাগে, বাট কোনো একটা ধরো করলা ভাজি তাই অনেকে করলা ভাজি খাইতে চায় না, আমার স্পেশালি ভালো লাগে না আর কি। সো আমাদের তোমাদের চেষ্টা থাকবে এটা তোমাদের কাচ্চি বিরিয়ানি হিসেবে তোমাদের খাওয়ানো, যাতে তোমাদের ভালো লাগে, এবং মিষ্টি হিসেবে খাওয়ানো। সো এই হলো আমাদের ঘটনা। এখন দেখো আমরা আমাদের আলোচনায় চলে যাব। আমাদের আলোচনাটা হলো আগের ক্লাসে যতটুকু পর্যন্ত পড়ছিলাম তারপর থেকে আমরা আগের ক্লাসে আমরা চাহিদাটুকু পর্যন্ত আমরা পড়ছিলাম, এইটুকু পর্যন্ত আমাদের পড়া হয়েছিল, এবং এরপর থেকে আমরা আজকে আলোচনা করব। তো চাহিদা কি ইকোনমিক্সে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বা টপিক হলো চাহিদা এবং যোগান, সাপ্লাই এবং ডিমান্ড, এই দুটো হলো আমাদের ইকোনমিক্সের খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক, বুঝছো? এই দুটো টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আমরা 12:50 বাজে, দেখি আমরা যতটুকু সময় নিতে পারি আমরা ইনশাআল্লাহ ক্লাসটি করার তোমাদের বুঝিয়ে করার চেষ্টা করবে। দেখো চাহিদা বলতে কী বোঝায় ইকোনমিক্স ভাষায়? নর্মালি চাহিদা কি, আমরা নর্মালি চাহিদা বলতে কী বুঝি বলো তো? যেমন আমার একটু মানে পানি খেতে ইচ্ছা করতেছে, বা আমার একটু মনে হইতেছে আজকে আমি একটা শার্ট কিনি, আমার একটু মনে হইতেছে আজকে একটু মার্কেট করি, এই যে আমাদের দেখো কোনো একটা জিনিসের প্রতি একটা আকর্ষণ, তাই না, তীব্র একটা আকাঙ্ক্ষা, সেটাকে আমরা চাহিদা বলতেছি নর্মালি, তাই না? বাট ইকোনমিক্সে কী হয় বলো তো? ইকোনমিক্সে আমরা সেটাকেই চাহিদা বলবো যেখানে এই যে 3টি শর্ত যখন পূরণ হবে, 3টি শর্ত পূরণ হলে তখনই আমরা তাকে চাহিদা বলতে পারবো। অর্থাৎ দেখো তোমার আকাঙ্ক্ষা আছে বাট তোমার সামর্থ্য নাই, অর্থাৎ একটি শার্টের দাম ধরো যেমন ধরো ইল্লিনের একটা পাঞ্জাবি বর্তমানে তো বাটপারি করতেছিল, ইল্লিন মানে দামটা বাড়াইছে আর কি, মানে যে আগের সিল থাকে না সেই সিলটাকে তারা চেঞ্জ করে অন্য একটা সিল লাগাইছে, এরকম বলতেছে যে হলো ইল্লিনের পাঞ্জাবি ধরো একটা পাঞ্জাবি হলো 6,000 টাকা। এখন তোমার আকাঙ্ক্ষা আছে মনে হয় যে আমি একটা পাঞ্জাবি কিনবো, বাট তোমার কাছে টাকা আছে হলো মাত্র 1,000, তাহলে তুমি কিন্তু ইল্লিনের পাঞ্জাবি কিনতে পারবা না, এবং তোমাকে সেইটার ক্ষেত্রে চাহিদা আছে বলা যাবে না। ইকোনমিক্সের ভাষায় তোমাকে বলবে না যে আমার চাহিদা আছে ওই জিনিসের প্রতি, তোমার তখনই থাকবে যখন তোমার 3টি শর্ত পূরণ হবে। অর্থাৎ আকাঙ্ক্ষা আছে, তোমার সামর্থ্য থাকতে হবে, এবং তারপর কি আছে, অর্থ ব্যয়ের ইচ্ছা আছে। অর্থাৎ দেখো আমি তোমাকে বললাম যে তোমার কি আছে,
6,000 টাকাও আছে, ওকে। বাট তুমি কি করবা না, এই যে তুমি ব্যয় করবা না, তুমি এই 6,000 টাকা ব্যয় করে দিয়ে পাঞ্জাবি কিনবা না। তার মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা মিসিং হইলে তোমার কি হবে, সেটাকে আমরা চাহিদা বলতে পারবো না ইকোনমিক্সের ভাষায়। আবার দেখো এই দুটাই আছে, বাট এইটার তোমার নাই, আকাঙ্ক্ষা নেই, তোমার টাকা আছে, সামর্থ্য আছে, অনেক কিপটা মানুষ আছে আর কি। কিপটা বলতে কি আছে, অনেকে আছে এরকম যে 1,000 টাকা পাঞ্জাবি কিনতে চায় না, বাট 6,000 টাকার পাঞ্জাবি কিনে আমার কাছে অবশ্যই মনে হয় পার্সোনালি, যেটা বলতেছে আমাকে, ধরো সামর্থ্য আছে, অর্থের ইচ্ছা আছে, বাট আকাঙ্ক্ষা নাই, সে ধরো খুবই কৃপণ, সে এত কিছু কিনতে চায় না, সে খুবই কৃপণতা করে আর কিছু, সেটাকে আমরা চাহিদা বলতে পারবো না। তাহলে স্পেশালি বলতেছে কি, দেখো কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষার পিছনে অর্থ ও অর্থ ব্যয়ের সামর্থ্য, অর্থ ব্যয়ের ইচ্ছা, সামর্থ্য লাগবে, দেখো অর্থ ব্যয়ের ইচ্ছা লাগবে, এই তিনটা থাকাকে আকাঙ্ক্ষা বলতেছে। দেখো যে আকাঙ্ক্ষা আছে, দেখো আমরা একটু পয়েন্ট আউট করে দিই তোমাকে, দেখো পয়েন্ট আউট করি, 1 2 3, দেখছো সূত্রের মধ্যে কিন্তু তোমাকে মানে বলে দেওয়া আছে বা বলে দেওয়া হয়েছে যে এই তিনটা যখন থাকবে তখনই তাকে আমরা চাহিদা বলবো, কিসের ভাষায়, অর্থনীতির ভাষায়। অন্যান্য ক্ষেত্রে আমরা নর্মালি বলতে পারি যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, বাট ইকোনমিক্সের ভাষায় এই তিনটাই থাকতে হবে। সো এই তিনটা থাকলে তখনই আমরা তাকে কী বলবো, চাহিদা বলতে পারবো। সো এইটা হলো আমাদের মেইনলি ঘটনা। এবারটা কী বলছে, চাহিদা বিধি বলতেছে। এই চাহিদা বিধিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের বুঝতে হবে, এখান থেকে আমাদের কোশ্চেন আসবে। সো এটা আমরা একটু ভালো করে পড়বো। দেখো এখানে কি বলছে, দেখো চাহিদাকে যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয়, চাহিদা আছে না যে একটা ধরো একটা বিধি বা একটা নিয়ম, এই যে নিয়মের মাধ্যমে প্রকাশ করা হইতেছে সেটাকে আমরা কি বলতেছি, চাহিদা বিধি বলতেছি। এগুলো সূত্রগুলো আমরা কি করবো, আমরা যখন ক্লাসগুলো ভালো করে বুঝবো তখন আমাদের মনে হবে সূত্রগুলো খুবই ইজি, এবং এখান থেকে আমরা ইজিলি আমাদের পড়াটা বুঝে পরীক্ষার খাতে আমরা লিখতে পারবো। সো এটা আমাদের বলতেছে মেনলি চাহিদা বিধি। আবার এখানে দেখো কি বলছে, চাহিদা বৃদ্ধি বলতে বইয়ের ভাষায় কী বলছে, দেখো যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম বৃদ্ধি পেলে কি হয় বলতো, দাম বৃদ্ধি পেলে কোনো দ্রব্যের চাহিদা হ্রাস পায়, এবং দাম হ্রাস পেলে কোনো দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। চাহিদা এবং দামের এই যে একটা বিপরীতমুখী একটা অবস্থা, অর্থাৎ দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস, দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি, এরকম একটা অবস্থা যে যখন হয় তখন এটাকে যে বিধির মধ্যে প্রকাশ করা হয়, এটাকে যে বিধির মধ্যে প্রকাশ করা হয় বা এই যে বিপরীতমুখী যে সম্পর্কটা, এটাকে বলতেছে চাহিদা বৃদ্ধি। অর্থাৎ দেখো যখন দাম বাড়ে, দাম যখন বাড়ে তখন চাহিদা কমে, আবার যখন দাম যখন কমে, দাম যখন ধরো কমে তখন কি হয়, চাহিদা যখন বাড়ে, দামের সাথে চাহিদা, ধরো এটার কি ক্ষেত্রে কি হয়, দামের ক্ষেত্রে বাড়লে চাহিদা কমে, দাম যদি কমে চাহিদা আবার বাড়ে। সো এই যে বিপরীতমুখী সম্পর্ক, সম্পর্কটা কীরকম, অপোজিট একটা রিলেশন আছে। সো এইটা যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, চাহিদা বৃদ্ধি বলবো। আশা করি এটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। এরপর দেখো কি বলছে, চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। সো এটা পরীক্ষায় আসে, এটা হলো ঘ নাম্বার অথবা গ নাম্বারে আসে, যে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমসমূহ আলোচনা করো, বা কোন কোন ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। এমন কিছু কিছু ক্ষেত্র বা সময় আছে যখন দাম বৃদ্ধি পেলেও চাহিদা না কমে বরং বৃদ্ধি পায়। সো এই ক্ষেত্রে চাহিদা এবং বৃদ্ধির যে চাহিদা এবং যোগানের যে দাম এবং চাহিদার যে ইয়েটা আছে, তোমার সম্পর্কটা আছে, বিপরীতমুখী সম্পর্ক, এটা কি হয়, কার্যকর হয় না। এক্ষেত্রে কি বলতেছে, এটাকে বলতেছে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। এটা হলো সিকিউর গ এবং ঘ নাম্বারে চলে আসে এই কোশ্চেনটা। এখন আমরা কিছু পয়েন্ট লিখবো যে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমগুলো কী কী ক্ষেত্রে হতে পারে, চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম কোন কোন ক্ষেত্রে হতে পারে আমরা একটু দেখবো। সো আমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে এরকম যে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম আলোচনা করো, তখন আমরা জাস্ট যেগুলো পয়েন্টগুলো লিখবো সেগুলো তোমাদের লিখে দিচ্ছি, তোমরা একটু বইয়ের সাথে সুন্দর করে মিলায় নেবা এবং তোমরা মিলায় নিয়ে নোট করবা। সবাই কিন্তু নোট করবা, ক্লাস নোট করলে তোমাদের পড়াটা অনেকটা গোছালো হবে এবং তোমাদের পড়াটা অনেকটা ইজি হবে। সবাই ক্লাস নোট করবা, নোট করে পড়লে তোমাদের কি হবে, চাহিদা ঠিক আছে বলতেছি পরে, নোট করে পড়লে তোমাদের পড়াটা কি হবে, অনেকটা গোছালো হবে এবং তোমাদের পড়াটা খুব ইজি হয়ে যাবে। বলতেছে দেখো শুরুতে বলছে আমাদের গিফেন দ্রব্যের ক্ষেত্রে আমাদের কি হয়, দেখো 1 নম্বর আমরা বললি গিফেন দ্রব্য। এবার কি বলছে দেখো, আমরা কয়েকটা পয়েন্ট লিখি আগে। ভেবলেন দ্রব্য, এখন বলো ঘটনা কি বলো তো। এখন বলতেছে গিফেন দ্রব্য বা নিকৃষ্ট দ্রব্য, একটা মানুষের যখন আয় বৃদ্ধি পায় তখন সেই
মানুষ এই যে এই গিফেন দ্রব্যগুলো বা খারাপ যে নিকৃষ্ট দ্রব্যগুলো সেগুলো খাওয়া কমায় দেয়, তখন সে মানুষটা কি করে, মানে ভালো ভালো খাবার খাবে আর কি, তার তো আয় বাড়ছে তাই না, আয় বাড়লে দাম বাড়ুক সমস্যা নেই, আমি তখন একটু ভালো ভালো খাবার খাবো। তো এটা বলতেছে। আরেকটা কি, ভেবলেন দ্রব্য। ভেবলেন দ্রব্য মানে বলতেছে কি যে হলো বিলাস জাতীয় দ্রব্য যেগুলো আছে, যেমন ধরো অনেক বড়লোক মানুষ আছে, তাদের ক্ষেত্রে তো দাম কোনো ফ্যাক্টর না। যারা যারা ধরো বড়লোক মানুষ আছে আর কি, অনেক ধনী আর কি, বা ধনী, একটু একটু ফান করে লিখলাম আর কি, ধনী, তাদের ক্ষেত্রে কিন্তু দাম ফ্যাক্টর না, মূল্য কিন্তু ফ্যাক্টর না, মূল্য ডাজেন্ট ম্যাটার। তাদের কাছে দাম বৃদ্ধি পেলে তখন তো তারা আরো বেশি কেনে, যে ওয়াও আমি একটু কিনে একটু দেখি যে মানুষ আমাকে ভালো বলবে টাইপের একটা অবস্থা, বা ওয়া বলবে যে এই লোকটা কি ধনী, বা মানুষটা ওয়া মানে খুবই বড় লোক, মানে শো অফের জন্য আর কি। তারা কি করতে চায়, ধনীরা শো অফ করতে চায়, তারা তারা শো অফ করতে চায়। এই শো অফ করার জন্য তারা কি করে, কোনো একটা জিনিসের যখন দাম বাড়ে তখন তারা জিনিসটার কম না কিনে উল্টো বেশি কেনে আর কি। যে এইটার ক্ষেত্রে বলতেছে হলো কি ভেবলেন দ্রব্য বা হলে বিলাস জাতীয় দ্রব্য, আর এটা কি বলতেছে নিকৃষ্ট দ্রব্য বা গিফেন দ্রব্য। এরপর আরও কিছু পয়েন্ট বলছে দেখো, অভ্যাস এবং রুচির যখন পরিবর্তন হবে, যেমন ধরো অভ্যাস ও রুচির পরিবর্তন, অভ্যাস ও রুচির পরিবর্তন, অভ্যাস ও রুচির পরিবর্তন, অর্থাৎ অর্থাৎ কী হবে দেখো, এমন একটা সময় আছে তোমার ওই জিনিসের প্রতি মানে রুচির চেঞ্জ হয়েছে, তখন কি হবে, দাম বাড়লো কি না বাড়লো তোমার ফ্যাক্টর না, তুমি ওই জিনিসটা বেশি বেশি খাইতে চাইবা, তখন কি হবে, ওই জিনিসটার দামের সাথে চাহিদার যে সম্পর্কটা বিপরীতমুখী সেটা না হয়ে উল্টা কি হবে, তোমার বেড়ে যাবে, দামও বাড়লো ঠিক আছে, তোমার চাহিদাটাও বেড়ে যাচ্ছে। আবার ধরো অনেক সময় ক্রেতার অজ্ঞতার জন্য, আবার অনেক সময় আরও কী হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কী হয়, জিনিসের দাম যতই বাড়ুক, যেমন ধরো লবণ, লবণ লবণের ক্ষেত্রে কী হয় দেখো, তোমাকে লবণ খাইতেই হবে। আবার ধরো ঔষধ, তোমাকে ওষুধ খাইতে হবে, দাম কত হলো তোমার ফ্যাক্টর না। বাট এই যে সুযোগগুলো আছে, এই এই যে এই দ্রব্যগুলোর ক্ষেত্রে তোমার কি হয়, অসাধু ব্যবসায়ীরা তোমার হলো এই সুযোগের সদ্ব্যবহার করে দামটা বাড়ায় ফেলে, বেশি মুনাফা লাভ করে, তখন সেটাকে আমরা মুনাফা বলবো না, সেটাকে বলবো বাটপারি। সো এইটা হলো আমাদের মোটামুটি চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম। আরও অনেকগুলো পয়েন্ট আছে, সো তোমরা একটু বাসা সুন্দর করে নোট ডাউন করার সময় সুন্দর করে পড়ে ফেলবো। আমি অনেকগুলো পয়েন্ট তোমাদের অলরেডি বলে দিয়েছি। এরপর দেখো কী বলছে, চাহিদা রেখা নিম্নগামিতার কারণ, চাহিদা রেখা নিম্নগামিতার কারণ। দেখো আমরা একটু একটা করে একটা চিত্র আঁকে, চলো আমরা চিত্র আঁকে দেখলে ভালো হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো যেমন ধরো এর একটা আমি এক্স অক্ষ নিলাম আর একটা নিলাম ওয়াই অক্ষ, ওকে। এখন দেখো এক্স অক্ষ ধরো দাম ধরলাম, আমি এখানে ধরলাম চাহিদা ধরলাম। এখন দেখো ঘটনাটা কি হইতেছে, সাপোজ ধরো, আচ্ছা এটা এই কালারে দিই, দাম ধরো এখানে 5, 10, 15, 20। এবার ধরো চাহিদা ধরো এখানে ধরলাম 10, 20, 30, 40 একক। যেমন এখন দেখো বলছে কি চাহিদা রেখে কেন নিম্নগামিতা হয়, মানে চাহিদা রেখে কেন নিচের দিকে আসে, এই যে এটা নিচের দিকে কেন আসে, এটাকে বলতেছি চাহিদা রেখা, ডিডি প্রাইম, এটাকে বলে চাহিদা রেখা। এখন দেখো যেমন ধরো আমরা নর্মালি কি জানি বলো তো, দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম যখন বাড়ে সরি চাহিদা তখন কমে, দাম বাড়লে চাহিদা কমে, দাম চাহিদা। একটু ভালো করে ক্লাসটি করার চেষ্টা করো, এবং ক্লাসটি ভালো লাগলে তোমরা একটু ক্লাস শেয়ার করে দিবে। এবং তোমাদের আমি বারবার বলতেছি আমাদের কিন্তু ইকোনমিক্সের কোর্স কামিং, ইকো কোর্স, স্পেশাল একটা কোর্স আসতেছে ফর 26 এইচএসসি, 26-এর যারা এইচএসসি আছে ওদের জন্য আমাদের কোর্স আসতেছে। সো 26-এর বাচ্চাদের জন্য আমরা কোর্স নিয়ে আসতেছি। যাই হোক আমরা একটা কালার দিই, ছাব্বিশের জন্য আমাদের কোর্স নিয়ে আসতেছি কিন্তু আমরা, যেটা বলতেছিলাম আর কি।
দেখো যখন কোনো একটা দ্রব্যের দাম, আমরা কি বলছি, দাম বাড়লে চাহিদা কমে। দাম যখন 5 টাকা ধরো, তখন দেখো চাহিদা দেখো কত, 40 একক ধরো, 40 একক ধরো, যেমন দাম বেড়ে গেল, দাম কি হলো, বেড়ে গেল, তখন কি চাহিদা কমে আসবে না? সূত্র অনুযায়ী চাহিদা তো কমে আসবে। দাম 10 টাকা, চাহিদা ধরো 30 একক হয়ে গেল, 30 একক কোথায়, 10 আর 30 যেখানে, আমরা এই দুটো যোগ করে দেবো আর কি, এভাবে। আবার দেখো এরপরে কি হয়েছে, দাম আরও বেড়ে গেল, ধর দাম আরও বেড়ে গেল, তখন চাহিদা আরও কমে আসবে, তখন দেখো কী হবে, 20 একক হয়ে যাবে, ধরো এখানে 20 একক, এই যে যোগ করে দিলে দেখো কী হচ্ছে, আবার ধরো চাহিদা আরও বেড়ে গেল, দাম আরও বেড়ে গেল, তখন কি চাহিদা আরও কমে আসবে, তখন দেখো 10 একক হয়ে যায় মাত্র। এই যে এভাবে দেখো কী হয়ে গেল, আমরা যোগ করে দিলাম। এখন দেখো যে রেখাটা তুমি বিন্দুগুলো যোগ করবা, ধরো বিন্দুগুলো আমরা অনেকগুলো বিন্দু পাইলাম, ধরো বিন্দু পাইলাম এ বি সি ডি, অনেকগুলো বিন্দু পাইছি আমরা। এখন ধরো বিন্দুগুলো যোগ করে দেবো আমরা, এই যে বিন্দুগুলো আছে না, এগুলো যোগ করে দেবো। দেখো এই যে ডি প্রাইম, দেখো চাহিদা রেখা কি নিম্নগামী হলো না? এই যে এটাই যে দাম এবং চাহিদার যে বিপরীতমুখী সম্পর্কটা আছে, এই সম্পর্কের কারণে কোনো দ্রব্যের যখন দাম বৃদ্ধি পায় তখন চাহিদা হ্রাস পায়। এই চাহিদা এবং দামের বিপরীত সম্পর্কের কারণেই কি হয়, তোমরা যখন দেখবে, আমি তোমাকে একদম প্রুভ করে দিলাম, দেখো যে এই যে সম্পর্কের কারণে তখন কি হয়, চাহিদা রেখাটা নিম্নগামী হয়ে যায়। সো এইটা হলো ঘটনা। এখন এরপর কি বলছে, এখন কিছু পয়েন্ট বলছে, আমরা এখানে পয়েন্টগুলো আলোচনা করি। আমরা তোমাকে প্র্যাকটিক্যালি দেখালাম একটু, বাট এখন পয়েন্টগুলো আলোচনা করবো। এখানে তো পয়েন্ট কিছু বলছে, দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, কিছু পয়েন্ট বলছে এখানে, আমরা একটা পয়েন্ট লিখি, এখানে লিখি, সমস্যা নেই। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, অর্থাৎ কি হয়, এই বিধির ক্ষেত্রে কি বলছে যে একটা দ্রব্য একই সময়ে মানে বারবার ভোগ করতে থাকলেই কি হয়, ওই দ্রব্যের যে উপযোগিতা কমে যায় আর কি, উপযোগিতা কমে যায়। মানে তুমি যে একটা বলছিলাম না যে পানি তুমি এখন যদি খাইতে চাও, ধরো পানি আমি একটু খাইলাম, এই পানি খাওয়ার ক্ষেত্রে তুমি এখন যদি বারবার আরও খাও, তখন তোমার কি উপযোগিতা বা তোমার হলো অভাবপূরণের যে ক্ষমতা, যখন খাইলাম অনেক ভালো উপযোগ পেলাম আমি, বাট বারবার খাইতে চাও, তোমার উপযোগটা কমবে আর কি। সো আস্তে আস্তে কমতে থাকবে। একটি দ্রব্যের শেষ একক ভোগ বৃদ্ধি করলে কি হয়, উপযোগ বাড়ে না, উপযোগ না বেড়ে কমতে থাকে। এই কমার কারণে কি হয়, এই চাহিদা রেখা নিম্নগামী হয়, চাহিদা রেখাটা নিম্নগামী হয়। এরপর কি বলছে, এখানে বলছে হলো আরও একটা পয়েন্ট বলছে, দেখো প্রকৃত আয় প্রভাব পরিবর্তক, দেখো এখানে লিখে আমি, প্রকৃত আয় প্রভাব। এবার দেখো মানে প্রকৃত আয়ের ক্ষেত্রে যদি প্রভাব পড়ে, তখন আমরা কি হয়, এই যে এই চাহিদাটা আমাদের বাড়াতে পারবো না। আমাদের যদি আয় না বাড়ে, তখন তো আমরা হুট করে দ্রব্যের দাম বাড়লে তো আমরা আর সে দ্রব্য চাহিদা বাড়াতে পারবো না, তখন আমরা চাহিদা উল্টাটা কমায় নিয়ে আসবো। সো এটা মেনলি বলতেছে। এবার বলছে কি, পরিবর্তক প্রভাব ঢাল ঋণাত্মক, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো ঢাল ঋণাত্মক, ঢাল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ঢাল বানান ভুল, সরি, ঢাল ঋণাত্মক, অর্থাৎ দেখো এই ঢাল ঋণাত্মক হয়, আমরা ঢাল নিয়ে আলোচনা করব যে এটা ঢাল হলো ঋণাত্মক ঢাল, এখানে ঢাল হলো ঋণাত্মক, ঋণাত্মক ঢাল। আর যদি এরকম হইতো রেখাটা, এটাকে বলতে পারো ধনাত্মক ঢাল। ঢাল নিয়ে আমরা বিস্তারিত পরের ক্লাসে আলোচনা করব। ধনাত্মক ঢাল, আরও 2 ধরনের আছে, 4 ধরনের ঢাল আছে আর কি স্পেশালি। সো আশা করি তোমরা বুঝতে পারছো এইটুকু। এরপর আমরা দেখো কি দেখবো, এরপর দেখবো হলো কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা আঁকাবো আর কি। যেমন বলছি দেখো, মানে একটা সূচি আছে, তাহলে সূচি এরকম, আমরা একটা সূচি আঁকাবো। সূচি আঁকালে এখান থেকে আমরা কি করব, এভাবে না দিয়ে আমরা একটু সুন্দর করে দিই, আমরা একটু সুন্দর করে দেব। দেখো বলছে কি, কাল্পনিক সূচি আছে, সেই সূচি থেকে আমরা কি করব, একটা রেখা অঙ্কন করব। কাল্পনিক সূচি আছে এখানে, সূচি থেকে আমরা কি করব, রেখা অঙ্কন করব।
কাল্পনিক সূচি থেকে আমরা কি করব, রেখা অঙ্কন করব, তাই না? দেখো একটু ভালো করে দেখো, আমরা একটা সূচি আঁকাচ্ছি, এটাকে বলতেছি সূচি। সূচি থেকে আমরা কি করব, একটা রেখা অঙ্কন করব। আরও একটু দাগ দেই, এদিকে একটু বিন্দুগুলো দিব। এখানে আমরা লিখব প্রাপ্ত বিন্দু, একটু কালার চেঞ্জ করি আমরা। তো বিন্দু এখানে বলছে কি দাম, এখানে দাম ধরবো আমরা, আর এখানে কি বলবো, চাহিদা ধরবো। সো এই যে এটাকে আমরা কি বলবো, সূচি বলবো। এই সূচি থেকে আমরা কি করব, চাহিদা রেখা অঙ্কন করব, চাহিদা রেখা অঙ্কন করব। বলছে কি দেখো দাম ধরো, এখানে ধরলাম যে 10, 20, 30। ধরো দাম যখন 10 একক, তখন ধরো চাহিদা হলো 30 একক। ধরো দাম যখন ধরো 20 টাকা বেড়ে গেল, অর্থাৎ 10 টাকা বেড়ে গেল, তখন তো চাহিদা হয়ে গেল 25 একক হয়ে গেল, চাহিদা কমে গেল। আবার ধরো দাম যখন 30 টাকা হয়ে গেল, আরও বেড়ে গেল, তখন ধরো চাহিদা আরও কমে গেল, তখন হলো 20 একক। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। সো এইটা থেকে আমরা কি করবো, চাহিদা রেখা অঙ্কন করবো। চাহিদা রেখাটা কেমন হবে আমি একটু আমরা করলাম। চাহিদা রেখাটা কেমন হবে, চাহিদা রেখাটা ধরো এটা হলো কি চাহিদা, এখানে দাম ধরলাম আমরা। ওকে, এখন বলতেছে কি ধরো দামের ক্ষেত্রে 10, 20, 30, তাই না? এই ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু আগে আলোচনা করেছিলাম যে যখন আমরা ব্যবধানটা নেব তখন একটু আমরা দেখে শুনে নেব আমরা। 10, 20, 30, চাহিদা ধরো কত, 10, 20, 30, 10, 20, 30। এখানে দেখো দাম যখন 10 টাকা, দেখো দাম 10 টাকা, চাহিদা 30 একক। আমি তোমাদের খুব সহজভাবে পড়ানোর চেষ্টা করি, বইয়ের ভাষায় না পড়াই আমার মতো একটা নিজস্ব ভাষায় তোমাদের বুঝাই, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। এরপর তোমরা যখন বই দেখবা তখন তোমরা দেখবে যে হ্যাঁ আসলে তো এইভাবে তো পড়াইছে, বাট আমার পড়ানোর স্টাইলটা একটু ডিফারেন্ট, তোমাদের মনে হবে যে এটা হুদাই পড়াইতেছে। বাট তুমি যখন বইয়ের সাথে মিলাবা তখন দেখবে যে আসলে হ্যাঁ এভাবেই পড়া যায়। এরপর দেখো দাম যখন 20 টাকা হয়, তখন দেখো কী হয়, চাহিদা কত হয়, 25 একক হয়ে যায়। দেখো 25 একক, এই যে দাম এখানে 20 টাকা, চাহিদা 30 এবং 20-এর মাঝখানে 25। এখানে একটু সুন্দর করে আঁকাই। এখানে আমরা কি বললাম, 25 একক বললাম। এটা ধরো একটা বিন্দু। এবার দেখো দাম আরও বেড়ে গেল, 30 হলো, তখন দেখো চাহিদা বলছে 20 একক। এই জায়গাতে ধরো 20 এখানে ধরি, হ্যাঁ এই যে এটা এখানে ধরো 20। এখন আমরা কি করবো, এই 3টা রেখা যোগ করে দিব। রেখাটা সুন্দর হয় নাই, আমরা রেখাটা যোগ করে দিই। দেখো ওয়েট, আহা রেখাটা সুন্দর হচ্ছে না। রেখাটা আমরা যেমন হোক আমরা সুন্দর করে যোগ করে দেবো, কিন্তু তাছাড়া কিন্তু আমাদের পরীক্ষায় ভালো মার্ক আসবে না। রেখাটা একটু ভালো করে এখনো ট্রাই করবা। দেখো আমাদের কি বলছে, এ বিন্দু 10 টাকা এবং 30 একক, দাম 10 টাকা, এটা এ বিন্দু বলছে, এটা বলছে বি বিন্দু, এটাকে বলছে সি বিন্দু। সো এই বিন্দুগুলো যোগ করে দিয়ে আমরা যে রেখাটা পাচ্ছি সেটাই হলো আমাদের চাহিদা রেখা। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কাল্পনিক সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করে। ধরো এরকম একটা অঙ্ক বা উদ্দীপকে দেওয়া আছে, এটা থেকে তোমাকে বলবে যে হলো কি এটা অঙ্কন করো, এই চাহিদা রেখাটা অঙ্কন করো। এটা হলো গ নাম্বারে আসতে পারে। গ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমাদের, এইটা গ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আশা করি তোমরা এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছো। এবার বলতে দেখো সূচি ও রেখার মধ্যে পার্থক্য। সূচি ও রেখার মধ্যে পার্থক্য তোমাদের অল্প একটু বলে রাখি, এটা তোমরা হোমওয়ার্ক করবা, এটা তোমরা হোমওয়ার্ক করবা, বাট তোমাদের অল্প একটু জাস্ট আমি কয়েকটা দিয়ে রাখি। একটা হলো কি জ্যামিতিক প্রকাশ, আর একটা হলো কি রৈখিক প্রকাশ। সো এটা আমরা কি বলবো, যে তালিকায় প্রকাশ করলে সেটাকে আমরা কি বলতেছি, সূচি বলতেছি। আর একটা কি বলতেছি, যখন জ্যামিতির মাধ্যমে আমরা যখন যে রেখাটাকে অঙ্কন করে বলতেছি তখন সেটাকে আমরা রেখা বলতেছি। সূচি না বললে আমরা তখন রেখা বলতেছি। আবার এরকে এই আবার বলতেছে হলো কি
চাহিদা সূচি বলতেছে দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত চাহিদা, একটা বাজার চাহিদা, আর হলো তোমার হলো চাহিদা রেখা। চাহিদা রেখা অনেকগুলো বলতেছে, চাহিদা রেখা হলো স্থিতিস্থাপকের ভিত্তিতে 5 প্রকার। স্থিতিস্থাপকতার ভিত্তিতে বলতে চাহিদা রেখা হলো 5 প্রকার। এবার বলতেছে হলো কি হ্যাঁ, তুমি একটু যে এটা দিবা সূচি যখন পার্থক্য লিখবা তখন একটু ডান পাশে সূচি লিখবা, এ পাশে তুমি রেখা লিখবা। লাস্টে তুমি দিবা অনেকগুলো টপিক পয়েন্ট দেওয়ার পর তুমি একটা তালিকা দিবা একটা, এই পাশে তুমি একটা রেখা দিবা। সো সো এইটা তুমি লাস্টে দিবা, এটা একটা মাস্ট একটা পয়েন্ট। সো এই পয়েন্টটা দিলে এটা খ নাম্বারে আসে, এটা তোমাদের খ নাম্বারে আসবে আর কি। এটা খ নাম্বারের জন্য খ নাম্বার আসতে পারে যে সূচি ও রেখার মধ্যে পার্থক্য নির্ণয় করো। এটা তোমরা পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে দিবা কয়েকটা মুখস্থ করে। সো এটা তোমাদের এইচডব্লিউ থাকলে এবং তোমাদের অবজেক্ট আমি বলেই দিলাম। সো আশা করি এটুকু বুঝতে পারছি। এখন বলছি ব্যক্তিগত চাহিদা, বাজার চাহিদা। ব্যক্তিগত চাহিদা মানে কি, যে একটি মানুষের, দেখো আমরা যে এটাকে ব্যক্তিগত চাহিদা বলতে পারি। দেখো এটা বলতেছে, এটাকে আমরা বলতে পারি ব্যক্তিগত চাহিদা। ব্যক্তিগত চাহিদা বলতে পারি আমরা, অর্থাৎ মাত্র একজন মানুষের যে চাহিদা সেটাকে আমরা বলতে পারি কি ব্যক্তিগত চাহিদা। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একজন ক্রেতা বাজার থেকে তার যতটুকু চাহিদা আছে বা বাজারে যতটুকু দ্রব্য সে কিনতে পারবে আর বা কিনতে চায়, তখন সেটাকে আমরা বলতেছি ব্যক্তিগত চাহিদা। বাট বাজারের অনেকগুলো ব্যক্তি মিলবে বা মিলে যখন চাহিদা হবে তখন তাকে বলবে ব্যক্তিগত চাহিদা। আবার এটা কি বলতেছে, মাত্র একজন। বাট আমরা দেখো একটু আগে আমরা করলাম না, ব্যক্তিগত চাহিদা দেখলাম না, এখন বাজার চাহিদা দেখি। চলো ধরো আমরা একটা বাজার চাহিদা দেখব। আমরা ধরো একটা বাজার চাহিদা দেখি, তো ঠিক আছে এখানে দিলাম আমরা। আমরা কি দেখবো এখন, বাজার চাহিদা দেখো। বাজার চাহিদা বলতে কি, যে কোনো একটি দ্রব্যের অনেকগুলো মানুষের চাহিদা, কোনো একটি দ্রব্যের প্রতি অনেকগুলো মানুষের চাহিদা থাকলে সেটাকে আমরা বলবো বাজার চাহিদা বলবো। যেমন ধরো এটা ধরো দাম ধরলাম পি, দাম ধরো 5 টাকা, 10 টাকা, 15 টাকা। এটা ধরো হলো চাহিদা, কিউ ডিমান্ড অফ কোয়ান্টিটি অফ ডিমান্ড ধরো 1, এটা হলো একজন মানুষের চাহিদা। এটা ধরলাম হলো কিউডি 2, কিউডি 3, আর এটা কি হলো কি টোটাল কিউডি, অর্থাৎ ইকুয়াল টু কিউ1, কিউডি 1, কিউডি 2 প্লাস কিউডি, অর্থাৎ 3 জনের চাহিদা। ধরো 5 টাকা দামে একজন মানুষের চাহিদা হলো 10 একক, বাট অন্যজনের হলো 12 একক, অন্যজনের হলো 8 একক। আবার ধরো যখন দাম বেড়ে যাচ্ছে তখন এই মানুষের চাহিদা কত হয়ে যাচ্ছে, ধরো 9 একক হয়ে যাচ্ছে, দাম কমে মানে চাহিদা কমে গেল। এর হলো ধরো 10 একক হয়ে গেল, এর ধরো 7 একক হয়ে গেল। আবার ধরো দাম আরও বেড়ে গেল, তখন এই মাসে চাহিদা হয়ে গেল 8 একক, এই মাসে চাহিদা হয়ে গেল ধরো 8 একক, এই মাসে চাহিদা হয়ে গেল 6 একক। সো এই যে দেখো আমরা যখন সবগুলো যোগ করব তখন কেমন হবে, দেখো সবগুলো যোগ করলে তখন কত হবে, আমরা তখন ততগুলো করে দিয়ে আমরা করতে পারবো। সেখানে বলছে দেখো কত বলছে, যোগ করলে কত হবে, 10, 22, 30। এই দামে এই একটি দ্রব্যের এই 3 জন মানুষের চাহিদা কত, ধরো 30 একক। এই দামে কত হচ্ছে, 10 টাকা দামে 9, 10 19 আর 7 26। আবার এই দামে কত হচ্ছে, 8 8 16 আর 6 22। এইটা হলো আমাদের কি হলো বাজার চাহিদা। এটাকে আমরা কি বলবো, বাজার চাহিদা। এটুকু তোমাদের ক্লিয়ার তো নাকি? আচ্ছা তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবে আমাকে, তোমরা ক্লাস বুঝতেছো কি না। ইউটিউবে যেহেতু ক্লাসগুলো তোমরা দেখতেছো, সো তোমাদের একটু কমেন্টসগুলো আমরা তো লাইভ দেখতে পাচ্ছি না,
আমরা তোমাদের যখন ক্লাসগুলোর রিভিউ দেখবো বা তোমরা যখন একটু ক্লাসগুলো করে যখন তোমরা একটু কমেন্ট বক্সে একটু তোমরা লিখবা যে ক্লাসগুলো কেমন হয় বা কেমন হচ্ছে বা কেমন করলে আরেকটু বেটার তোমরা রেজাল্ট পাবা, বা তোমাদের আরও কোন কোন বিষয়ে একটু বেটার সাজেশন দরকার বা কোন কোনভাবে তোমাদের পড়ানো উচিত বলে তোমরা মনে করো, তোমরা একটু সাজেশন দিতে পারো। সাজেশন দিতে পারো তোমরা কোথায় দিবা? কমেন্ট বক্সে তোমরা সাজেশন দিতে পারো। সো তোমার সাজেশনটা নিডেড। আমরা তাহলে কি বললাম? ব্যক্তিগত চাহিদা আমরা বুঝলাম, আমরা বাজার চাহিদাও বুঝতে পারলাম। সো এটাই মেনলি বলতেছে ব্যক্তিগত চাহিদা, বাজার চাহিদা। সো আশা করি তোমরা এটুকু ক্লিয়ার। তোমাদের কিন্তু বললাম তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করবা যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে বা তোমাদের ক্লাসগুলো আরেকটু কেমনভাবে নিলে ভালো হয়। এখন বলছি তো চাহিদা নির্ধারক সমূহ বলছে। চাহিদা নির্ধারক সমূহ কীরকম হবে এটা একটু তোমাদের আমরা বলতে পারি, অর্থাৎ কি কি বিষয়ের উপর চাহিদা ডিপেন্ড করে। দেখো, যে সকল বিষয় চাহিদার পরিমাণ নির্ধারণ করে সেগুলোকে চাহিদা নির্ধারক বলে। যে সকল বিষয় চাহিদার যে পরিমাণটা নির্ধারণ করে আর কি, অর্থাৎ তার মানে কোথায় গেল, হ্যাঁ এই যে নির্ধারণ মানে কি, এই যে দেখো দামের উপরে চাহিদা নির্ভর করে, চাহিদা নির্ধারণ করে, অর্থাৎ তোমার আয় বাড়লে চাহিদা বাড়বে, দাম কমলে চাহিদা বাড়বে, দাম বাড়লে চাহিদা কমবে, আয় কমলে চাহিদা কমবে। সো এই যে দাম, আয়, আবার ধর রুচি আছে, সময় আছে, আবার ধর আবহাওয়া আছে, অর্থাৎ বলতে থাকো এই যে ইত্যাদি, এই এতগুলো এক্সট্রা আরও অনেকগুলো রুচি, সময়, আবহাওয়া, দাম, আয়। সো এই যে এতগুলো বিষয়ের উপর কি করতেছে? চাহিদা ডিপেন্ডেন্ট, অর্থাৎ চাহিদা ওগুলোর উপরে নির্ভর করতেছে। অর্থাৎ এইগুলো বিষয়ের উপরে কি হইতেছে? চাহিদা নির্ভর করতেছে, যে এইগুলো বিষয়ের চেঞ্জেসের ফলে চাহিদারও চেঞ্জেস আসতে পারে। সো এগুলোকে বলতেছে হলো কি চাহিদার নির্ধারক সমূহ। যেমন দেখো আবার আরও বলছে কি যে বাজারে ক্রেতার সংখ্যা, আরেকটা বলছে বাজারে ক্রেতার সংখ্যা। সো এই দেখো অনেকগুলো বিষয়ের উপরে কি চাহিদা নির্ভর করতেছে। আর বিজ্ঞাপনের অনেক বড় একটা প্রভাব আছে, এটা একটু তোমরা লিখে রাখবা। বিজ্ঞাপন, ধরো আছে না এই যে বর্তমানে বাংলাদেশে মুভি চলতেছে, মুভি যত ভালো হোক খারাপ হোক ফ্যাক্টর না, বা একটা জিনিস যত ভালো হোক খারাপ হোক ফ্যাক্টর না। ধরো মোজো, কোকা কোলা টাইপ থেকে শুরু করে এখন তো কোকা কোলা বয়কট চলতেছে, ইসরায়েলি পণ্য, ফিলিস্তিনের উপরে যে আক্রমণ চলতেছে, আল্লাহ না করুক, কি বলবো আর। আমরা জাস্ট দোয়া করতে পারি ফিলিস্তিনের জন্য, বর্তমানে বাংলাদেশে এবং ওদের যে পণ্যগুলো আছে ইসরায়েলি পণ্য, সেগুলোকে বয়কট করতে পারি এবং আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারে যাতে অন্য কেউ ওই পণ্যগুলো না কেনে। সো যেটা বলতেছিলাম আর কি, যে বিজ্ঞাপনটা অর্থাৎ মার্কেটিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে বর্তমান যুগে, যে খারাপ পণ্যকে ভালোভাবে চালিয়ে দেওয়া, বেশি বেশি টাকা খরচ করে সবার কাছে পণ্যর নলেজটা বা পণ্য সম্পর্কে তোমার ধারণাটা দেওয়া, যে এই পণ্যটা ভালো বা এই পণ্যটা এরকম তোমরা কেনো। সো এতগুলো বিষয়ের উপর কী করতেছে? চাহিদা ডিপেন্ড করতেছে। সো তোমরা এইটুকু তোমরা আশা করি বুঝতে পারছো, চাহিদা তোমরা আশা করি এইটুকু বুঝতে পারছো। এরপর আমরা কি দেখবো? এরপর আমরা দেখি কী যাচ্ছে, দেখি এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা কমেন্ট করে জানাও একটু। তোমরা এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাও, এবং ক্লাসটি কেমন লাগতেছে তোমরা অবশ্যই জানাতে ভুলবা না। এবং আমাদের ক্লাসটি যেহেতু প্রাইভেট গ্রুপে কোর্স যখন আসবে তখন আমরা ডিটেলস আরও পড়াবো, তখন দেখবা ক্লাস মানে একদম মাখনের মতো জমে যাবে, মাখনের মতো ক্লাসটি জমে যাবে। এই অধ্যায়টা এত সুন্দর করে তোমাদের বুঝাই দিব, তোমরা জাস্ট মানে অবাক হয়ে যাবে যে এত সুন্দর করে এত ইজি ওয়েতে এই অধ্যায়টা পড়ানো যায়। এবং আমাদের পাওয়ার প্লেতে এই অধ্যায় ক্লাস অলরেডি হয়ে গেছে। আমাদের পাওয়ার প্লেতে এই অধ্যায় ক্লাস অলরেডি হয়ে গেছে। বর্তমানে আমরা হলো সেকেন্ড পার্টের 4th চ্যাপ্টারে আসছি। যেহেতু 25 ব্যাচের জন্য শর্ট সিলেবাস, এইচএসসি 25-এর যেহেতু শর্ট সিলেবাস, সো এদের তো অতগুলো অধ্যায় নাই, এদের মাত্র 6টা 12টা অধ্যায় আছে। সো আমাদের মনে হয় 4টা অধ্যায় মনে হয় শেষ, আরও 8টা অধ্যায় বাকি আছে। সো এখনও তোমরা যারা আসো আমাদের ক্লাসগুলো করতেছো না, তোমরা একটু ক্লাসগুলো করে দেখতে পারো কোর্সে ভর্তি হয়ে। মাত্র 599 টাকা আর কি ফিস, মাত্র 599 টাকা তোমাদের 12 বলে দিলাম আর কি। সো এই সুযোগটা তোমরা মিস করো না, যারা স্পেশালি গ্রামে থাকে
আমি অনেকগুলো মেসেজ প্রত্যেকদিন অনেকগুলো মেসেজ পাই যে ভাই আমি তো গ্রামে থাকি, নেট নাই, আমি কি করব, আমার ভালো এখানে স্যারও নাই, এখন তো মানে স্যার থাকে না থাকে বলতে এখন তো যারা পজিশনে আসছে ওদের তো তোমার কলেজ শেষ, মডেল টেস্ট হয়ে গেছে, বাট পরীক্ষার আরও ধরো আজকে এপ্রিলের 12 তারিখ, পরীক্ষা হলো জুনের 27 তারিখ, মে জুন এপ্রিল মে জুন, আরও ধরো 70-75 দিনের মতো আছে, আরও ধরো 70 থেকে 75 দিনের মতো আছে, 70 থেকে 75 ডেজ। এই যে এই দিনটা হিউজ। তুমি এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য শর্ট সিলেবাসে 60 দিন যথেষ্ট, 60 দিন যথেষ্ট, এনাফ ফর গেটিং এ প্লাস। তুমি যদি মানে সেরকম অ্যাসপায়ার্ড হও, তুমি যদি ডিটারমাইন্ড হও যে আমি এ প্লাস পাবো, তো তোমার জন্য 60 দিন এনাফ ইজ এনাফ। আমি তোমাকে গ্যারান্টি দিলাম, তুমি যদি আমাদের সাথে থাকো, ভালো করে আমাদের কথাগুলো শোনো এবং আমাদের মতো করে কথাগুলো শুনে পড়াশোনা করো, তুমি 60 দিন ইনশাল্লাহ এ প্লাস পাবা। সো এইটা হলো আমরা পাওয়ার প্লেতে করে থাকতেছি। তোমরা পাওয়ার প্লেতে যারা এখন এনরোল করো নাই, তোমরা কাইন্ডলি এনরোল করে ফেলবা, ভুল করে না আর কি। আর চাহিদা অপেক্ষক বলতে দেখো, চাহিদাকে প্রভাবিত করে এমন সব চলকের সাথে আমরা অপেক্ষক পড়ছিলাম। আমরা এর আগের ক্লাসে আমার অপেক্ষক রিলেটেড মানে ডিটেলস আমরা আলোচনা করছিলাম। বলতেছি দেখো, এই যে অর্থাৎ এই যে এতগুলো সময়, আবহাওয়া, আয়, দাম, এখানে বলতেছে আর কি, সময়, আবহাওয়া, আয়, দাম। সো এগুলো বিষয়ের সাথে দেখো চাহিদার পরিমাণ, চাহিদার যে পরিমাণটা একটা আছে, এটার যে নির্ভরশীলতার যে সম্পর্ক দেখো, সেটাকে বলছে কি চাহিদা অপেক্ষক। আমরা একটু পরিভাষা যদি বলি তখন তাহলে কি বলতে পারি যে, ভালো করে দেখো, চাহিদাকে প্রভাবিত করে এমন সব চলক, এই চলকগুলো এগুলো সাথে চাহিদার যে পরিমাণের যে সম্পর্ক তা যে অপেক্ষক। এই যে এফ হলো কি নির্ভরশীলতার জন্য, মানে এগুলোর উপরে এগুলো নির্ভর করতেছে। এই যে সম্পর্ক যে অপেক্ষকের সাথে দেখানো হয়, এটা একটা অপেক্ষক, টোটাল একটা অপেক্ষক, এই টোটালটা একটা হলো অপেক্ষক, এইটা হলো একটা অপেক্ষক, বুঝছো? এইটা একটা অপেক্ষক। এটা আমরা একটু অন্য কালার দিই, হ্যাঁ আচ্ছা। এই যে এই টোটালটা একটা অপেক্ষক, এই যে এই অপেক্ষকটাকে কি বলতেছে, চাহিদা অপেক্ষক বলে। এই অপেক্ষকটাকে কি বলতেছে, চাহিদা অপেক্ষক বলে। এই অপেক্ষকটাকে কি বলতেছে, চাহিদা অপেক্ষক বলতেছে আর কি। একটু সুন্দর করে দেই, এই অপেক্ষককে বলে চাহিদা অপেক্ষক। সো আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পারছো। এটা ক নাম্বারে খুবই বেশি আসে, ক নাম্বারে সূত্রটা খুবই আসে যে চাহিদা অপেক্ষক কাকে বলে, চাহিদা অপেক্ষক কাকে বলে। আমি তোমাদের ক্লাসে আমার একটা স্পেশালিটি হলো, সেটা হলো আমি তোমাদের বলে দেই এই যে মানে বিষয়গুলো পড়াই যে এটা কোন নাম্বারে আসতে পারে, এটা কয় নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, এটা তোমরা কীভাবে লিখতে পারো, এটা তোমরা কেন পড়বা, এটা তোমরা কেন পড়বা না, কিন্তু সব কিছু আমি কিন্তু বলে দিই যে তোমাদের এই বিষয়গুলো পড়বা, এই বিষয়গুলো স্কিপ করবা। এতে কী হয়, তোমাদের পড়াটা অনেকটা কমে যায়। আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানো, যে যারা পড়াশোনা গোছানোভাবে করতে চায় তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পড়াশোনা বাদ দিতে শেখায়, যে কোনটা পড়তে হবে না। সো আমি তোমাদের একটু শেখাই দিই যে তোমরা এটা পড়বে, এটা পড়বে না। সো আমি তোমাদের এটা এনশিওর করতে পারি, তোমরা যদি ক্লাসগুলো ভালো করে করো, মনোযোগ দিয়ে করো এবং বইয়ের সাথে মিলাতে তোমরা যদি বাসায় একটু প্র্যাকটিস করো, নোট ডাউন করো, তাহলে তোমাদের অন্য কোনো ক্লাস করতে হবে না। তোমরা যদি একদম জিরো হও, সেখান থেকে তোমরা হিরো হয়ে যাবা এবং তোমরা পরীক্ষায় এ প্লাস পাবাই পাবা ইনশাআল্লাহ তাআলা। সো এই ক্লাসগুলো তোমরা ওইরকম কোথাও পাবা না, মানে এত সুন্দর করে ক্লাস যেগুলো করাচ্ছে মানে পাবা না বললেই চলে, দু একটা জায়গায় পাইতে পারো, বাট তুমি এত একটা স্টুডেন্ট সারা বাংলাদেশে, তারা তো এতগুলো অ্যাক্সেস নাই, তাদের জন্য এই আমাদের এই আয়োজনটা। তোমরা ক্লাসগুলো করে তোমরা যাতে উপকৃত হইতে পারো। সো এইটা বলতেছে আমাদের কি চাহিদা অপেক্ষক। সো আশা করি তোমরা এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছো। দেখো এবার কি বলতে দেখি, চাহিদা সমীকরণ, আমাদের একটা চাহিদা সমীকরণ গঠন করতে হবে। সো ওটার জন্য আমাদের দেখো এখানে কী কী লাগবে, এটা বলতেছে চাহিদা পরিমাণ, বলতেছে প্রাথমিক চাহিদা থেকে পরিবর্তিত চাহিদা, যেটা বলতেছে আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, যে এরকম যে কোনো একটি দ্রব্যের বলতেছে হলো কি এরকম দেখো দেওয়া হচ্ছে যে প্রাথমিক দাম 10 টাকা, প্রাথমিক দাম ধরো 10 টাকা, এবং বলতেছে কি প্রাথমিক চাহিদা তখন ধরো 100 টাকা, ধরো প্রাথমিক দাম হলো 10 টাকা। এখানে কি বলতেছে, হ্যাঁ দাম বলছে 10 টাকা, ধরো P1 প্রাথমিক দাম বলতেছে 10 টাকা, তখন ধরো বলতেছে কি প্রাথমিক চাহিদা, তখন ধরো প্রাথমিক চাহিদা হলো Q1 ধরো 100 একক। আবার ধরো পরিবর্তিত চাহিদা হলো P2,
P2 হলো কি পরিবর্তিত চাহিদা, সেটা কত ধরো পরিবর্তিত দাম, সেটা বলতেছে হলো কি দাম হ্রাস পাইছে, দাম হ্রাস পেয়ে তার 9 টাকা হলো। তখন ধরো চাহিদা পরিবর্তিত চাহিদা তখন কত হবে, দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়, তখন চাহিদা বৃদ্ধি পায় ধরো 120 টাকা হয়ে গেল, 120 টাকা হয়ে গেল। এখন তাহলে বলতেছে কি আমাদের এই সূত্র ইউজ করে আমরা কি করব, এই সূত্র ইউজ করে আমরা কি করব, আমাদের চাহিদা সমীকরণ গঠন করব। সেই সমীকরণটা কীরকম হবে দেখো, আমরা একটু লিখি কিউডি মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 ইকুয়াল টু P মাইনাস P1 ডিভাইড বাই P1 মাইনাস P2। এটা হলো কি প্রাথমিক দাম এবং চাহিদা হবে আর কি। এখন দেখো কিউডি মাইনাস Q1 কত, দেখো Q1 হলো 100, এবার দেখো Q1 কত 100 মাইনাস Q2 কত 120, এবার দেখো P আছে, ঠিক আছে সমস্যা নাই। P1 কত দেখো 10, P1 কত 10 মাইনাস P2 হলো কত 9। এখন দেখো আমরা এগুলো ম্যাথ করে ফেলবো আমরা। এখন দেখো কিউডি রাখলাম মাইনাস 100 রাখলাম, এখানে দেখো 100 থেকে 120 বাদ দিলে কত -20 বা -20 ইকুয়াল টু P মাইনাস 10 লিখলাম, 10 থেকে 9 বাদ দিলে -1। এখন আমরা কী করবো, আড়াআড়ি গুণ করবো। দেখো আড়াআড়ি গুণ বলতে কি, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে আড়াআড়ি গুণ করবো। দেখো মাইনাস কত হবে দেখো তাহলে মাইনাস কিউডি, ও সরি এখানে তো মাইনাস হবে না, প্লাস, যেহেতু আমরা ইয়া করবো এখানে মাইনাস না, আমরা P মাইনাস শুধু 1 হবে আর কি। হ্যাঁ তাহলে দেখো কিউডি একের সাথে গুণ করলে মাইনাস 100 আছে, এবার সে যেহেতু একের সাথে 100 গুণ করলে ওটাই থাকে। এবার সে দেখো মাইনাস 20-এর সাথে মাইনাস প্লাস P গুণ করলে মাইনাস 20P, আর হলো দেখো মাইনাস 20 গুণন মাইনাস 10, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি প্লাস 200, 10 গুণন 20 সমান হচ্ছে 200 হয়ে যাচ্ছে। সো আশা করি তোমরা এইটুকু পর্যন্ত ক্লিয়ার। এইটুকুর পর দেখো কী করতে হবে, দেখো বা কিউডি ইকুয়াল টু, দেখো এই যে মাইনাস 100টা ওদিকে পার করে দিব, জাস্ট মাইনাস 20P প্লাস 200, মাইনাসটা এবার আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 100 হয়ে যাবে। এই যে তখন দেখো কত হলো, তারপর চাহিদা সমীকরণ কত পাবো, সুতরাং আমার চাহিদা সমীকরণ, অতএব চাহিদা সমীকরণ হবে কিউডি ইকুয়াল টু মাইনাস 20P প্লাস দেখো 200 প্লাস 100 300। সো আমাদের এইটা হবে, আমাদের কি এইটা হলো আমাদের হবে চাহিদার সমীকরণ। এইটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, আমাদের এইটা দিয়ে অঙ্ক করবো আমরা ম্যাক্সিমাম অঙ্ক করবো এটা দিয়ে। সো এই যে আমাদের এই টাইপের যে আমরা সমীকরণ পাবো বিভিন্ন জায়গাতে, এগুলো দিয়ে আমরা অঙ্ক করবো। সো এইটা হলো আমাদের চাহিদা সমীকরণ, এইটা হলো আমাদের চাহিদা সমীকরণ। সো আশা করি তোমরা এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছো। এটাকে বলতেছে হলো কি চাহিদার পরিমাণ, এটা হলো দাম, প্রাথমিক চাহিদা থেকে পরিবর্তিত চাহিদা বিয়োগ করব, এটা হলো কি প্রাথমিক দাম থেকে পরিবর্তিত দাম বিয়োগ করব। সো এইটা থেকে আমরা কি করব, সূত্র করতে আমরা এই যে চাহিদা সমীকরণ আমরা পেয়ে যাব। জাস্ট এগুলো আমরা ম্যাথ করে দেবো। ম্যাথ আমরা কেমনে করলাম, প্রথমে আমরা এগুলো মানগুলো বসাই দিলাম, আড়াআড়ি গুণ করলাম, আড়াআড়ি গুণ করে জাস্ট আমরা এখানে কত আসছে যে এই মাইনাস 100টা এবার সে পার করে দিলাম আর কি, প্লাস 100 হয়ে গেল। দেন আমরা যেটা পাইলাম সেটা হলো আমাদের কি চাহিদা সমীকরণ হয়ে গেল। সো এটা দিয়ে আমরা অঙ্কগুলো করব। সো এইটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেলে আমরা আমাদের একটু পরের স্লাইডে চলে যাব। আমাদের কিন্তু তোমাদের বৈশিষ্ট্যগুলো বলছিলাম, আমাদের বৈশিষ্ট্যগুলো হলো প্রত্যেকটি ক্লাসে আলোচনা থাকবে। অনেকে ক্লাস আছে শুধু এমসিকিউ পড়ায় আর কি, ওইরকম না, আমাদের ক্লাসে আলোচনা থাকবে, টপিকগুলো বিস্তারিত একদম আলোচনা, প্লাস এমসিকিউ সলভিং প্লাস সিকিউ সলভিং। সো তোমাদের এখানে জাস্ট একটু ঝলক দেখাচ্ছি যে ক্লাসগুলো কীরকম হয়। সো তোমরা এই ক্লাসগুলো তোমরা করে তো তোমরা আমাদের যে অনলাইন কোর্স মানে আমাদের কোর্সটা আসবে আর কি, খুবই কম মূল্যে আর কি। তোমরা ফার্স্ট এবং সেকেন্ড পেপার একদম পূর্ণাঙ্গ সিলেবাস, যেহেতু 26-এর জন্য ফুল সিলেবাস
সো তোমরা ওই কোর্স তোমরা করতে পারবা ইনশাআল্লাহ তাআলা। দ্যাটস ওয়াই তোমাদের ক্লাসগুলো কেমন লাগে তোমরা একটু ফিডব্যাক জানাবা। দেখো চাহিদার সংকোচন প্রসারণ, চাহিদার কি সংকোচন প্রসারণের কথা বলছে। দেখো চাহিদার সংকোচন প্রসারণ কাকে বলে এটা মেইনলি বলছে এখানে, ভালো করে দেখো একটু। দেখো বলছে অন্যান্য বিষয় স্থির থাকলে, অন্যান্য বিষয় স্থির থাকলে দেখো দাম বৃদ্ধি পেলে, অর্থাৎ শুধুমাত্র দাম বৃদ্ধি পেলে, শুধুমাত্র দাম বৃদ্ধি পেলে দেখো চাহিদা হ্রাস পায়। খুবই সাধারণ বিষয় যে দাম বাড়লে চাহিদা হ্রাস পায়, বাট এখানে ফ্যাক্টরটা হলো অন্যান্য বিষয় স্থির থাকবে। ফ্যাক্টরটা হলো অন্যান্য বিষয় স্থির থাকবে। এই দেখো অন্যান্য বিষয় স্থির, এটা হলো ফ্যাক্টর। দাম বৃদ্ধি হলে চাহিদা হ্রাস পায়, এটাকে বলতেছে হলো কি চাহিদার সংকোচন, এটাকে বলতেছে চাহিদার সংকোচন। আবার কি বলছে, দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়, এটাকে বলে চাহিদার প্রসারণ বলতেছে। সো খুব স্বাভাবিক বিষয়, দামের ফলে চাহিদার যে সংকোচন এবং প্রসারণ হয়, দাম বৃদ্ধি এবং হ্রাসের ফলে চাহিদার সংকোচন প্রসারণ যে হয় বা চাহিদার যে হ্রাস এবং বৃদ্ধি সেটাকে বলতেছে চাহিদার সংকোচন প্রসারণ। এবং এটাকে আমরা যদি একটু ইয়া করে মানে বলি, একটু যে চিত্রের মাধ্যমে দেখাই একটু। দেখো ধরো দাম আছে, এখানে চাহিদা আছে, ধরো বলতেছে এখানে ধরো অন্য কালার দিই 5, 10, 15 দাম। এখন ধরো চাহিদা 10, 20, 30, 40। এখন বলতেছে কি দেখো দাম ধরো 10 টাকাতে, চাহিদা পরিমাণ ধরে 20 একক। এখানে তখন হবে বিন্দুটা, দাম 10 টাকা, চাহিদা পরিমাণ 20 একক। ধরো দাম যখন বাড়ে তখন দেখো কী হয়, চাহিদা কমে যাবে না? তখন কী হবে দেখো, দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে কত হবে, 10 একক হবে। তখন এখানে হবে বিন্দুটা। দেখো তখন কি হলো, এই যে দামটা বেড়ে গেল, চাহিদাটা কমে গেল। আবার দেখো দাম যখন কমে তখন দেখো চাহিদাটা কি বেড়ে যাচ্ছে, ধরো 30 একক হলো, তখন ধরো কত হবে, এখান থেকে 30 একক। এই যে ধরো এটা না, এটা এখানে না দেই, আমরা বলতেছি দেখো প্রথমে এই বিন্দু আমরা ধরছিলাম, এটাকে আমরা ধরলাম হলো এ বিন্দু, এটাকে বললাম বি বিন্দু, এটাকে বললাম সি বিন্দু। এখন দেখো যোগ করে দেবো আর কি, ডি ডি প্রাইম। ঘটনা দেখো এটাকে বলে যে সংকোচন প্রসারণকে বলে চাহিদা রেখা বরাবর নড়াচড়া বলা হয়, অর্থাৎ চাহিদা রেখা বরাবর নড়াচড়া। অর্থাৎ দেখো এই যে দাম যখন বৃদ্ধি পেল তখন দেখো চাহিদা রেখা, এই দেখো এই যে নড়াচড়া করতেছে, অর্থাৎ চাহিদা রেখা বরাবর, মানে অন্য কোনো চাহিদা মানে রেখা হইতেছে না, কিন্তু একই চাহিদা রেখা থাকতেছে, বাট উপরের দিকে নিচের দিকে নামতেছে। এবং আবার দেখো চাহিদা রেখার ক্ষেত্রে দাম যখন কমে যাচ্ছে তখন দেখো চাহিদা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এদিকে এই যে দেখো একই রেখা বরাবর নড়াচড়া হইতেছে। সো একবার এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, আর একবার দেখো এ থেকে সি বিন্দুতে যাচ্ছে। সো এইটা হলো মেইনলি আমাদের ঘটনা। এটাকে বলতেছে হলো কি চাহিদার সংকোচন প্রসারণ, চাহিদার সংকোচন এবং প্রসারণ বলতে পারি আমরা। আশা করি তোমার এটুকু ক্লিয়ার। এটাকে বলতে চাহিদা সংকোচন প্রসারণ, অর্থাৎ অন্যান্য অবস্থা স্থির, আবহাওয়া স্থির, রুচি স্থির, আয় স্থির, জাস্ট দামের ফলে চাহিদার যে হ্রাস এবং বৃদ্ধি, চাহিদার কি দেখো হ্রাস একবার হলো, বৃদ্ধি একবার হলো, যে এটা চাহিদা একবার হ্রাস হইতেছে, একবার বৃদ্ধি হইতেছে। সো এটাকে মেইনলি বলতেছে চাহিদার সংকোচন এবং প্রসারণ। এরপর দেখো এইটুকু পর্যন্ত তোমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছো, এটুকু পর্যন্ত তোমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছো। ক্লিয়ার হলে তোমরা একটু ভিডিওটা পজ করে একটু তোমরা কমেন্ট করলে কি হয়, আমরা একটু উৎসাহ পাই ক্লাস নেওয়ার জন্য। এই জন্য তোমরা একটু ক্লাসে একটু কমেন্ট করবা, যে মানে ইউটিউবে ক্লাস হইলেও যেহেতু তোমরা ইনস্ট্রাকশন পাচ্ছ, একটু ভিডিও পজ করে রেখে একটু কমেন্টটা করে যে ডান বা বুঝছি লিখে তোমরা নেক্সট ক্লাসে একটু নেক্সট স্লাইডে একটু তোমরা জাম্প করবা। আশা করি এটা তোমরা একটু করবা। এবার দেখো কি বলছে, চাহিদার হ্রাস বৃদ্ধি বলছে। এবার কি বলছে দেখো, চাহিদার হ্রাস বৃদ্ধি বলছে। এখানে দেখো কি বলতেছে, দাম স্থির। ভালো করে দেখো, চাহিদার সংকোচন প্রসারণের ক্ষেত্রে দাম চেঞ্জ হবে, অন্যান্য অবস্থায় স্থির, বাট এখানে অন্যান্য অবস্থায় স্থির হবে না, বাট দাম স্থির থাকবে। দাম স্থির বাট অন্যান্য বিষয় অপরিবর্তিত। দেখো কি বলছে এখানে বইয়ের ভাষায়, যে দাম স্থির থাকা অবস্থায় অন্যান্য বিষয় পরিবর্তন হলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদা হ্রাস বৃদ্ধি বলে। সেম এই আমরা একটা চিত্র আঁকায় দেখি।
বলছে কি দাম কিন্তু স্থির, ডিমান্ড ধরি, এখানে ধরো হলো দাম ধরি। বলছে দাম হলো স্থির, ধরো 5, 10, 15। ওকে, ধরো ক্রেতার এখানে আয় পরিবর্তন হতে পারে, ধরো আয়ের পরিবর্তন হইল, আয়ের পরিবর্তন হলো। ওকে, যেমন ধরো আগে ধরো আয় ছিল, আগে ধরো 20,000 টাকা আয় ছিল, এখন বর্তমানে ধরো আয় হলো 30,000 টাকা। তাহলে একটা মানুষের কি হবে, ধরো আগে আয় থাকা অবস্থায় 50 একক, 100 একক, 150 একক, ধরো আগের বলতেছে কি এখানে যে আয় স্থির থাকবে, সরি দাম স্থির থাকবে, দাম ধরো একটা স্থির আছে, দাম এখানে স্থির আছে, দাম স্থির ধরো 15 টাকা আছে। আগে ধরো আয় ছিল, সরি আগে ধরো চাহিদা ছিল 100 একক। ওকে, ধরো বিন্দুটা হলো একটা বিন্দু ধরলাম আমরা। ওকে, এবার কি বলতেছে, ধরো এটা একটা রেখা, যেহেতু আমাদের কি হবে, আমাদের সবসময় রেখাটা নিম্নগামী হবে, ধরো একটা রেখা আমরা নিম্নগামী দিলাম, এটা ডিমান্ড একটা দিলাম আমরা নিম্নগামী রেখা। আবার ঘটনা কি দেখো, আয় স্থির থাকবে বা চাহিদা পরিবর্তন হবে, দেখো আয় স্থির বাট চাহিদা পরিবর্তন, আগে ছিল এটা বাট এখন দেখো কোনটা হবে, আয় স্থির, সরি দাম স্থির, দাম স্থির, চাহিদা পরিবর্তন, বা হলো চাহিদা বলতে কি আয়ের পরিবর্তন হলো, আয়ের পরিবর্তন হইলো, তখন দেখো আয় বেড়ে গেলে সে তখন কি করবে, ওই সেম পণ্যটা কত কিনবে, 150 একক কিনবে, বা তার চাহিদাটা বেড়ে যাবে। এখান থেকে একটা রেখা, তখন কি হবে দেখো, চাহিদা রেখাটা কি হচ্ছে, ডি ডি প্রাইম, ডি ওয়ান প্রাইম দিলাম। এই দেখো চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ চাহিদার বৃদ্ধি। ওকে, আবার দেখো ধরো তার আয় কমে গেল, আগে ছিল এত, বর্তমানে হইলে ধরো এটা না হয়ে আবার ধর হয়ে গেল 15,000 হয়ে গেল সামহাও, তখন দেখো তার কী হবে, দাম কিন্তু একই আছে, তখন তার চাহিদা হয়ে যাবে ধরো 75 একক হয়ে যাবে, ধরো তার চাহিদা হয়ে গেল 75 বা 60 একক হয়ে গেল, ধরো 75 ধরলাম এখানে। সো এই একটা বিন্দুতে তখন তার চাহিদা কী হলো, বাম দিকে চলে আসলো, অর্থাৎ ডি টু প্রাইম, তখন তো দেখো চাহিদাটা কি হলো, বাম দিকে চলে আসলো, এটা কি চাহিদা হ্রাস বলতেছে, খুবই ইজি বিষয়, বলতে চাহিদা হ্রাস, অর্থাৎ এটাকে কি বলবো, একই রেখা বরাবর নড়াচড়া বলতে পারবো না, দেখো রেখা কিন্তু অনেকগুলো হয়ে গেছে, একটা বৃদ্ধি পাইছে আর একটা হ্রাস পাইছে, একটা হ্রাস আর একটা বৃদ্ধি। যখন দাম ঠিকই আছে, আয় যখন বাড়ছে, তখন দেখো ক্রেতার যে চাহিদাটা কি, এই যে 100 একক থেকে বেড়ে 150 একক হয়ে গেছে। আবার যখন দাম হ্রাস পাইছে, তখন ক্রেতার চাহিদাটা সেটা 100 একক থেকে 75 একক হয়ে গেছে। সো আশা করি তোমরা চাহিদা হ্রাস বৃদ্ধি এবং চাহিদার সংকোচন প্রসারণ আর গুলিয়ে ফেলবা না। আমি এটা খুবই দেখছি যে বাচ্চা কাচ্চারা কী করে, যে চাহিদা হ্রাস বৃদ্ধি এবং চাহিদার সংকোচন প্রসারণটাকে গুলিয়ে ফেলে। একটা হলো কি দামের ফলে যেটা হয় সেটা হলো চাহিদার সংকোচন প্রসারণ, আর একটা হলো কি দাম ব্যতীত অন্য পণ্যগুলোর ফলে সেটাকে বলে চাহিদার হ্রাস বৃদ্ধি। নর্মালি তুমি হিসাব করো, চাহিদার বৃদ্ধি অর্থাৎ চাহিদায় বৃদ্ধি পাইছে আগের থেকে। নর্মালি আমরা কী জানি বলো তো, দামের চাহিদা সম্পর্কে কীরকম বিপরীতমুখী, তার মানে দামের এখানে প্রভাব আছে, দামের এখানে প্রভাব নাই, দাম স্থির আছে। তুমি একটু থিঙ্ক করবা, আমি তোমাদের বারবার একটাই কথা বলি ইকোনমিক্সে, যে তোমরা যখন ইকোনমিক্স পড়ো, তোমরা একটু বাস্তব জীবনের সাথে রিলেট করার চেষ্টা করবে, তাহলে তোমরা ইকোনমিক্সটা আশা করি একটু ভালো করে বুঝতে পারবা। সো এইটা হলো আমাদের চাহিদার সংকোচন এবং প্রসারণের ব্যাপারটা, এবং চাহিদা হ্রাস এবং বৃদ্ধির ব্যাপারটা। আশা করি তোমাদের আমি বুঝাতে পারলে একটু তোমরা ডান লেখো। এখন আমরা আমাদের এমসিকিউ সলভিং পার্টে চলে যাবো। তার একটা কথা বলে নিই, আমাদের যে পাওয়ার প্লে কোর্স চলতেছে, এখানে যে টিচার প্যানেল যে আছে, টিচার প্যানেল TEACHER, তাই না, টিচার, এই যে টিচার প্যানেলটি সবাই কিন্তু DU1, তোমরা সবাই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা টিচার প্যানেল
তোমাদের এখানে আমাদের বাংলার যে তানভীর ভাই তোমাদের স্পেশাল বাংলা বাজ কোর্স নিচ্ছে বর্তমানে, তানভীর ভাই আছে, উনি বাংলা ক্লাস নিচ্ছে। তারপর আমি আছি নাজমুল সাকিব ভাই, তোমাদের ইকোনমিক্স ক্লাস নিচ্ছি। এবং তোমাদের ইংলিশের জন্য আছে হলো তারেক ভাই এবং মানিক ভাই। পড়ানোর জন্য তোমাদের কিং আছে, ফারিয়া আপু আছে। সো তোমাদের আর্টস এবং কমার্সে যা যা লাগে সব কিছু ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করতেছি। সো সবগুলো টিচার্স আমাদের ঢাকা ইউনিভার্সিটির। সো আমাদের পাওয়ারপ্লে একটু তোমাদের একটু জানালাম যে পাওয়ারপ্লের কারা কারা পড়াচ্ছে, এরকম তোমরা দেখবা যে অন্যান্য প্ল্যাটফর্মে দেখবা যে যে কোনো ইউনিভার্সিটির টিচাররা তোমাদের পড়াতে পারে আর কি। বাট আমাদের ঢাকা ইউনিভার্সিটির টিচাররাই একমাত্র এখানে আমাদের পাওয়ারপ্লেতে পড়াচ্ছে, এবং যারা রিনাউন্ড এবং যারা টপ ক্লাস কোয়ালিফাইড, আমার নর্থডেম কলেজ থেকে আমরা পড়াশোনা করে আসছি। সব কিছু তুমি দেখতেছো আসলে মানে কেমন এখানে টিচাররা আছে। এবং তোমাদের এখানে আমরা একটু এমসিকিউ সলভিং দিচ্ছি, যেহেতু তোমরা এখানে ইয়ে করতে পারতেছো না, আমি তোমাদের নিতে পারতেছি না, তোমরা একটু কাইন্ডলি কী করবা, এগুলো তোমরা একটু উত্তরগুলো ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দিবা যে 1 নাম্বার, বা তোমরা এক এক করে ধরলা, এটা ধরো 1 ধরলা, আবার এটা ধরো 2 ধরলা, আবার ধরো এটা ধরো 3 ধরলা। তোমরা একটু এই ধরে ধরে কোনটার অ্যান্সার হবে, এবং সবগুলো বোর্ড কোশ্চেন। আমরা বলছিলাম আমরা যখন লাইভ ক্লাস করাবো তখন আমরা এই কোশ্চেনগুলো সলভ করাবো, তোমাদের লাইভ তোমাদের রেসপন্স নেব। এবং এগুলো দেওয়ার কারণটা কি, কারণটা হলো তোমরা আমাদের ক্লাসগুলো কেমন হয় এটা যাতে বুঝতে পারো, এবং তোমাদের আমরা কী কী প্রোভাইড করি ক্লাসে সব কিছু তোমাদের মানে বুঝিয়ে দেওয়ার জন্যই আজকের এই স্লাইডটা সাজানো তোমাদের এইভাবে। সো তোমরা একটু এভাবে তোমরা একটু কী করবা, অ্যান্সারগুলো দিবা। এটা ধরো 4 নাম্বার দিবা, এবং এটা ধরো 5 নাম্বার দিবা। সো এই যে এটা ধর 6 নাম্বার দিবা। আমাদের যে এই যে প্রশ্নগুলো আছে তোমরা এগুলোর পজ করে অ্যান্সারগুলো একটু কমেন্ট বক্সে ইউটিউবের লিখে দেবা। এটা হলো 7 নাম্বার। দেখো কতগুলো কোশ্চেন, দেখো আমরা আরও বেশি করে মানে বেশি বেশি কোশ্চেন করাবো, মানে করাবো আমরা। এবার ধরো 8 নাম্বার, দেখো এবার দেখো সিকিউ সলভিংও তো এখানে আমরা তোমাদের ইয়ে করতে পারতেছি না। তোমাদের আগের ক্লাসের যারা তোমরা আগের যে ক্লাসটা করবা, লেকচার 1টা, তারা একটু দেখবা যে এখানে আমাদের গ নাম্বারের উপযোগ নিয়ে আমরা আলোচনা করছি। এখান থেকে তোমরা উপযোগ সূচি তৈরি করবা, তৈরি করে ছবি তুলে তোমরা একটু আমাদের পেজে আর্টস এবং কমার্স পাঠশালার যে পেজটা আছে বা গ্রুপ আছে, গ্রুপে একটু তোমরা পোস্ট করবা যে আমরা সাকিব ভাই ইউটিউব ক্লাস করে যে সিকিউ সলভগুলো, আমরা সিকিউ এবং এমসিকিউ সলভগুলো সেগুলো আমরা করে গ্রুপে পোস্ট করবা। তো তোমরা একটু এটার গ্রুপে একটু পোস্ট করবা এই সিকিউগুলো সলভ করে। এটা তোমাদের এইচডাব্লিউ, যেহেতু আমাদের ক্লাসটা লাইভ ক্লাস হচ্ছে না, তোমাদের লাইভ ক্লাস আমরা কোর্স যখন নিয়ে যাবো তখন আমরা লাইভ ক্লাস করাবো তোমাদের। সো আবার দেখো ঘ নাম্বার সেম, এভাবে তোমরা সবগুলো আমাদের দেখো। এবং প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন। আগেরটা ছিল কোন বোর্ড ছিল, আগেরটা ছিল হলো সিলেট বোর্ড, এটাও সিলেট বোর্ডের, তার মানে অনেকগুলো সিলেট বোর্ড কোশ্চেন আমরা দিয়ে ফেলছি। দেখো প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতা আলোচনা করো। আমরা দেখো তাহলে এটা আমাদের মোটামুটি আজকের লেকচার স্লাইডের শেষ স্লাইড। সো তোমরা হলে এগুলো এইচডাব্লিউ হিসাবে তোমরা একটু সাবমিট করবো কোথায়, আমাদের পাবলিক গ্রুপে। আমাদের গ্রুপের নাম হলো আর্টস এবং কমার্স পাঠশালা বিপি, আর্টস এবং কমার্স পাঠশালা বিপি, বন্দি পাঠশালার আর্টস এবং কমার্স পাঠশালা বিপি। এবং আমাদের যে ফেসবুক পেজ আছে আর্টস এবং কমার্স পাঠশালা, লিখলে তোমরা এই পেজের সাথে যুক্ত হয়ে যাবা। সো ইউটিউবে তোমরা একটু কাইন্ডলি যারা আসো তোমরা একটু ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, বা একটু শেয়ার করে দিবা যে ক্লাসটি আমাদের এরকম ক্লাস হয়, বা আপকামিং এরকম কোর্সগুলো আসতেছে। সো সব কিছু মিলে তোমরা ভালো একটা কিছু পেতে যাচ্ছ আমাদের আর্টস এবং কমার্স পাঠশালা বন্দি পাঠশালা থেকে। সো আপাতত আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস থাকবে এই অধ্যায়ের উপরে লেকচার 3। ওকে, অল দ্য বেস্ট।